হিয়ার জ্বরটা একটু কমেছে। মেয়েটা আমার খুব কষ্ট পেল এই দুদিন। আজকে বিকেলে একটু বড় মাছ আনতে হবে বাজার থেকে। মেয়েটা খেতে পারিনি এই দুদিন একদমই। মুখটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছিল এই দুদিনে। আমাদের ছোট্ট মেয়েটা কিন্তু অনেক যত্নশীল। দিদির জ্বর আসায় খুব অস্থির হয়ে গিয়েছিল, সারা রাত দিদির সেবা করেছে। একদম ঠিক বলেছ। শুধু যত্নশীল নয়, আমার দুই মেয়েই লক্ষ্মী। আমার ছেলে নাই তো কি হয়েছে, তারাই তো আমার ছেলের দায়িত্ব পালন করবে। একদম ঠিক বলেছ। শোনো না, দোকানের মালামাল তো শেষের দিকে, নতুন মালামাল তুলতে হবে। বলি ওদিকে খেয়াল আছে তো? খেয়াল থাকবে না? ব্যবসার দিকে খেয়াল না রাখলে চলবে? কালকে রাতেই তো হিসেব করে রেখেছি, আজকেই হাটে যাব। এ সপ্তাহে ব্যবসা ভালো হয়েছে, লাভের অংশ থেকে কিছু টাকা জমিয়েছি। এই দোকানটাও কিন্তু আমাদের লক্ষ্মী গো। এক কাজ করো, এবার তুমি বেশি করে মালামাল তোলো। দোকানে ভালোই তো বেচা বিক্রি হয়। আমিও তাই ভাবছিলাম, এবার একটু বেশি করেই পুঁজি লাগাবো। চাল ডাল তেল সব বেশি বেশি করে এনে রাখবো। এ কদিনে যত লাভ হয়েছে সব দিয়ে একদম দোকান ভরিয়ে ফেলবো। মনে হচ্ছে এবার ব্যবসা আরো ভালো চলবে। ঠিক আছে, তুমি বরং কালকেই সবকিছু নিয়ে আসো, আমি একটু রান্না তুলে দিই। রান্না করে কাপড়গুলো দিয়ে দিতে হবে। থাকো, আমি যাই, অনেক কাজ পড়ে আছে। সারাদিন শুয়ে বসে না থেকে একটু কাজকর্ম করো। এইভাবে কি আর সংসার চলে? তেল চাল সব শেষের দিকে। আমার ভাগ্যটাই খারাপ। দেখো না, বাবা রতনকে তার সম্পত্তির বেশিটাই দিয়ে গেল। আজকে রতন দাদা কত উপার্জন করে। সম্পত্তি না হয় পেল, কিন্তু রতন তো আর বসে নেই। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে খাটে। রতনের বউ দুদিন পর পর নতুন শাড়ি পরে, আর আমারই পোড়া কপাল। শুধু কি শাড়ি, আরে ওদের ঘরের চালাটা পর্যন্ত পাল্টে ফেলেছে। হ্যাঁ, আর আমাদের এই ভাঙা দশা, সবই ওই রতনের জন্য হয়েছে। ও যদি সব সম্পত্তি না পেত, তবে আমিও তো এতদিনে কিছু একটা করতে পারতাম। তোমার বাবার আর কতই বা সম্পত্তি, ওই বসত বাড়িটুকু আর দোকানের জায়গাটুকু। কিন্তু রতন দাদা আজ কর্মঠ বলে সে খুব ভালোভাবে সংসার চালাতে পারছে। ও কর্মঠ নয়, ও আমার ভাগ কেড়ে নিয়েছে। তাছাড়া বাবার সব নজর ছিল ওর দিকেই। আর এখন দেখো, ওর দোকানে দিনের পর দিন ভিড় লেগেই থাকে। ওর ভালো থাকাটা আমার কাছে কাঁটার মতো বিঁধছে। জবা, কেন তুমি এরকম করছো? অন্যকে হিংসে করলে জীবনে উন্নতি করা যায় না। অন্যকে হিংসে না করে নিজের কাজে মন দাও। নিজের কাজ? আমার কাজ একটাই, রতনকে টেনে নিচে নামানো। ও যদি রাস্তায় না নামে তবে আমার ঘুম আসবে। হ্যাঁ, মা, মেলা হচ্ছে পাশের গ্রামে, চলো না যাই। কতদিন কোথাও যাইনি, চলো না ঘুরে আসি। আমার সব বান্ধবীরা কালকে ঘুরে এসছে, আমিও যাব। না, এখন মেলায় যাওয়া সম্ভব না। তোরা দোকানে যা তো, বাবার হাতে হাতে কাজ কর, অনেক ভিড় দোকানে। মা, একটু যাই না। এইবার মেলায় নাকি খুব সুন্দর মাটির পুতুল এনেছে। চলো না মা, বেশি সময় তো লাগবে না, যাবো আর আসবো। না না, এখন কোথাও যাওয়া নয়। দোকানে যে এত জিনিসপত্র তোলা হয়েছে, কাল থেকে তোদের বাবার তো একদণ্ড বসার ফুলশ্রুত নেই। সেগুলো তো গুছিয়ে রাখতে হবে নাকি? ঠিক আছে, আমরা তাহলে জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েই যাব। দিদি, মেলা তো দুদিন থাকছে, আমরা সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে কালকে যাব। তাই করি, তাহলে চল গুছিয়ে দি। বাবা একা একা এত মালপত্র কি করে সামলাবে? নতুন চাল ডাল তেল সব তো বস্তায় ভরা। এই না হলে আমার লক্ষ্মী মেয়েরা, তোরা সব গুছিয়ে দে। আমি কথা দিলাম, আমি তোদের মেলায় নিয়ে যাব। আর তোদের বাবা তো তোদের জন্যই কষ্ট করছে, তাই না? হ্যাঁ মা, সে কি আর বলতে। বাবার দোকানটাও বেশ দূরে। বাবাকে একটা সাইকেল কিনতে বলো না, তাহলে একটু কষ্টটা লাঘব হয়। এই কদিনে যা লাভ হয়েছে তার থেকে কিছু টাকা সরিয়ে রেখেছি। ভাবছি পরের সপ্তাহে একটা ভালো সাইকেল কিনে দেব। নতুন মাল তো দোকানে ভরে গেছে। এখন সাইকেলটা হলে বাবার আর কোনো চিন্তা থাকবে না। তাহলে তো বাবাকে আর হেঁটে হেঁটে কষ্ট করে যেতে হবে না। চলো বোন, আর দেরি না করে কাজে লেগে পড়ি। যত তাড়াতাড়ি গোছানো হবে তত তাড়াতাড়ি মেলায় যাওয়ার ব্যবস্থা হবে। বিপুলদা, হঠাৎ আমাকে ডেকেছো কেন? কোনো কাজ করে দিতে হবে নাকি? আমাকে তো কেউ বিশেষ কাজ ছাড়া তলব করে না। হ্যাঁ, আমিও একটা বিশেষ কাজের জন্যই তোকে ডেকেছি। আর এর জন্য তুই বেশ ভালো টাকাও পাবি। কাজটা কি সেটাকে বলো, টাকা তো পরে দেখা যাবে। কাজটা খুব সোজা, তবে গভীর রাতে করতে হবে। রতনের দোকানটা তো দেখেছিস, নতুন মালে একেবারে ভরিয়ে রেখেছে।
দেখেছি তো, সে নাকি এবার খুব লাভ করছে। চাল ডাল তেল সব নাকি বস্তা বস্তা তুলেছে। হ্যাঁ, আর ওই মালই এখন তার কাল হবে। তুই আর আমি আজকে রাতে ওর দোকানে তালা ভাঙবো। ভেতরে যা যা দামি জিনিস পাবি, চাল তেল ভালো সাবান, সব তুই আর আমি মিলে সরাবো। হ্যাঁ ঠিক আছে, আমার বাম হাতের কাজ। চোর হিসেবে আমার নাম পুরো গ্রামে কুখ্যাত। ওই টাকাটা একটু বেশি করে দিও, তাহলেই হবে। হ্যাঁ, তোকে বেশ ভালো অঙ্কের টাকা দেব, এ নিয়ে তুই ভাবিস না। কিন্তু কাজটা আমাদের সাবধানে করতে হবে। হ্যাঁ সব ঠিকঠাকই হবে। আমাকে সবাই চোর বলে জানলেও আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। তুমি একদম নিশ্চিন্ত থাকো। আর তুমি তো আছোই আমার থেকে, মানে আমাকে সাহায্য করবার জন্য। তাহলে কালকেই কাজটা সেরে নেওয়া যাক। কালকে রাতে বটতলা আসিস, ওখানেই তোর সাথে আমার দেখা হবে। ঠিক আছে, আমি কালকে রাতে চলে আসবো বটতলা। এখন তাহলে আসি। হ্যাঁ কি হয়েছে গো? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ করেছে? শরীর খারাপ নয় গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের দোকানে আর একটা মালপত্রও নেই, সব চুরি হয়ে গেছে। এ কি বলছো গো? ব্যবসা তো ভালো চলছিল, সব চুরি হয়ে গেল কি করে? কি করে হলো? কে করলো এত বড় সর্বনাশ? জানি না গো, আজকে সকালে দোকান খুলতে গিয়ে দেখি তালা ভাঙা, ভেতরে সব খালি। চালের বস্তা, তেলের টিন, নতুন কেনা সাবান একটাও নেই। কেউ যেন রাতের আধারে সব লুটে নিয়ে গেছে। এ আমাদের কি পরীক্ষা নিচ্ছ? এত সুখ কি আমাদের সইল না? আমাদের মেয়েদের কি হবে? ওদের ভবিষ্যতের জন্য এত স্বপ্ন দেখলাম, সব কি শেষ হয়ে গেল? আমাদের সংসার চালানোই কঠিন হয়ে যাবে। সব পুঁজি ব্যবসাতে লাগিয়েছিলাম, আমরা নিঃস্ব হয়ে গেলাম একেবারে। তুমি ভেঙে পড়ো না, আমরা দুজনে আছি। আর আমাদের দুটো লক্ষ্মী মেয়ে আছে, ওরা নিশ্চয়ই একটা পথ দেখাবে। কিন্তু কে এই কাজ করলো গো? তোমার কাউকে সন্দেহ হচ্ছে? কাকে সন্দেহ করব বলো তো? তবে এ কাজ যে করেছে সে নিশ্চয়ই আমাদের ভালো দেখতে পারে না। এখন এসব ভেবে আর কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু সামনে কি করব? আমারও তো একই চিন্তা। এই বয়সে ওদের মুখে হাসি ফোটানোর বদলে আমি কিনা ওদের মাথায় দুশ্চিন্তার ভার চাপিয়ে দিলাম। কিরে, মন মরা হয়ে বসে আছিস যে? কিছু হয়েছে নাকি? জল নিয়ে গিয়েছিলাম, যা ভিড়, দেরি হয়ে গেল অনেকটা। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল রে দিদি। আমাদের সংসারটা এখন চলবে কি করে? কি হয়েছে বলবি তো নাকি? বাড়ি ফেরার পর দেখলাম বাবা ও মা মন খারাপ করে বসে আছে। বলতো কি হয়েছে? কাল রাতে নাকি কেউ দোকানের তালা ভেঙে সব মালপত্র চুরি করে নিয়ে গেছে। চাল ডাল তেল যা যা নতুন মাল তোলা হয়েছিল সব শেষ। বাবা এখন একেবারে নিঃস্ব। কি বলছিস? এত বড় ক্ষতি হয়ে গেল? এত কষ্ট করে বাবা এত পুঁজি লাগিয়েছিল, এই জন্যই মা বাবার মুখটা অমন শুকনো। হ্যাঁ দিদি, আমরা এখন কি করব? বাবা তো ভেঙে পড়েছে, আর এইভাবে বসে থাকলে তো চলবে না। এবার তো স্কুলের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। বাবার কষ্ট আর বাড়াতে পারবো না আমরা। আমাদেরকে কিছু একটা করতে হবে। আমরা তো আর ছোট নেই, এখন আমাদেরই সংসারের হাল ধরতে হবে। কিন্তু কি করব দিদি? আমাদের তো কোনো কাজ জানা নেই, ব্যবসা করার মতো তো এখন টাকাও নেই। টাকা নেই কিন্তু হাত পা তো আছে। জানিস, নদীর ওপারের যে চরের জমিটা পড়ে আছে সেটা খুব উর্বর। বর্ষার পর ওখানে ফসল ফলানোর জন্য একেবারে তৈরি। আর ওই জমিগুলো তো সারা বছর পড়েই থাকে ওখানে। আমরা ফুলকপির চাষ করব। হ্যাঁ দিদি, ওই জমিগুলো তো পড়েই থাকে। দিদি, বাবা মাকে বিষয়টা জানাই, তাহলে খুব কঠিন হয়ে যাবে সংসার চালানো। বাবার কষ্ট যে আর দেখা যায় না। কিরে, তোরা কিছু বলবি? শোন, এখন ভালো লাগছে না কিছু, মনটা ঠিক নেই রে মা, পরে আসিস। বাবা, তুমি মন খারাপ করো না, আমরা আছি তোমাদের পাশে। বাবা, আমরা দুজনে একটা কথা বলতে এসেছি, তুমি আমাদের কথা মন দিয়ে শোনো। আমরা জানি বাবার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো সব মাল ফিরে আসবে না। তাই আমি আর বৃষ্টি মিলে একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? ঠিক আছে, তাড়াতাড়ি বল, এখন মন মানসিকতা ঠিক নেই একদমই। বাবা, আমরা তো এখন আর ছোট নেই, আর আমাদের বসে থাকলে চলবে না। তুমি মনে আছে নদীর ওপারের চরের জমিটা? সেটা তো এমনি পড়েই থাকে, কেউ চাষ করে না। হ্যাঁ আছে তো, ওটা তো অনেক উর্বর মাটি, কিন্তু সে জমিতে তো চাষ করবার মতো পুঁজি বা লোকবল কোনো কিছুই আমাদের নেই। আর এখন তো বাজারে যাওয়ার মতো টাকাও নেই হাতে।
আমরা ওখানে চাষ করব বাবা। দিদি আর আমি মিলে ঠিক করেছি ওখানে ফুলকপির চাষ করব। এখন শীতকাল আসছে, ফুলকপির খুব চাহিদা। না না, এখন এসব করলে চলবে না। এমনি একটা বড় ধাক্কা খেলাম, আর চাষ করতে গেলেও একটু পুঁজির দরকার, সেটা কোথায় পাবো? পুঁজি নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমাদের দুই বোনের অনেক জমানো টাকা আছে, আমরা ওটা দিয়েই বীজ কিনবো। তুমি আমাদের না করো না বাবা। ঠিক আছে মা, তোরা যখন এত করে চাইছিস আর তোদের চোখে যখন এত বিশ্বাস দেখছি, আমারও মনে হচ্ছে তোরা পারবি। আমার দুই লক্ষ্মী মেয়ে, তোরাই আমার সাহস রে। ধন্যবাদ বাবা আমাদের উপর ভরসা রাখার জন্য। আমরা কালকেই কাজে লেগে যাব, তুমি একদম চিন্তা করো না বাবা, আমরা তো আছি। কি, তুমি আজকেও এতগুলো বাজার করে নিয়ে আসলে? এত টাকা কোথায় পেলে গো? আমাদের বিয়ের পর তো তোমাকে কোনোদিন এত বাজার করে আনতে দেখিনি। এ তো কিছুই না, বটতলার হাটে ভালো একটা কাজ জুটেছিল, সেই টাকায় কিনেছি। দেখো দেখো, আমিও টাকা উপার্জন করতে পারি, বুঝলে? কাজ? তুমি কাজ করতে জানো? সারাদিন ঘরে বসে থাকা মানুষ তুমি, তুমি তো কাজ করতেই চাও না। আর কাজ করলেই বা এত টাকা মানুষ একবারে কি করে পায়? এমন কি কাজ করেছো তুমি? বেশি কথা বলো না তো, কাজ করেছি তাই টাকা পেয়েছি। তোমার কাজ হলো রান্না করা আর আমার সেবা করা, বুঝলে? এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বাজারের ব্যাগগুলো ধরো। হুট করে এত টাকা কোথায় পেলে তুমি? আর আমি শুনলাম রতনদার দোকানে কাল রাতে নাকি সব চুরি হয়ে গেছে, তুমি কিছু করোনি তো? কি বলছো তুমি এসব? আমি চুরি করব কেন? আমাকে কি চোর মনে হয় তোমার? এই রতনের দোকানে চুরি হয়েছে তো আমি কি জানি? তোমার এই সন্দেহ বাতিকটা না ভালো নয় জবা। তুমি তো সবসময় ওনাকে হিংসা করো, আর রতনদার এত বড় ক্ষতি হলো আর তার ঠিক পরের দিন তুমি এত টাকা নিয়ে বাড়ি ফিরলে, এটা কি কেবল কাকতালীয়? শোনো, আমার পেছনে লাগা না বন্ধ করো। আমি টাকা এনেছি, তোমার তো খুশি হওয়া উচিত। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমি স্পষ্ট বলে দিচ্ছি, রতনের দোকানে কি হয়েছে তা আমি জানি না। এখন চুপ করে রান্না করো, আমার খিদে পেয়েছে। দেখছিস নদীর দুই পাড়ের মাটিগুলো কত উর্বর, এখানে সহজেই ফসল ফলবে। হ্যাঁ রে দিদি, বাবা ঠিকই বলতো, এই চরের মাটি খুব উর্বর। এই মাটি আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমাদের জমানো টাকা দিয়ে যে ফুলকপির বীজ কিনেছি, সেগুলো আজ থেকেই বোনা শুরু করে দিই, আর দেরি করা ঠিক হবে না। একদম ঠিক বলেছিস, চল শুরু করি। গত দুদিন ধরে বাবা মা যে কষ্টে আছে তা দেখে ঘরে আর বসে থাকতে ইচ্ছে করে না। এই কাজটাই এখন আমাদের লক্ষ্মী। বাবাও তো এখন মন খারাপ করে বসে আছে, দোকানটাও বন্ধ। আমরা এই ফুলকপির ক্ষেত আমাদের সাহায্য করবে বাবা মার মুখে হাসি ফোটাতে। মাটিটা নরম আছে, প্রথমে সাবধানে বীজগুলো বসাবো, তারপর নিয়মিত জল দিতে হবে, সার দিতে হবে। জানিস তো, চাষের ফল তখনই ভালো হয় যখন তাতে পরিশ্রম আর মন দুটোই সমান হয়। আমি তো বাবার কাছে ছোটবেলায় অনেক চাষের গল্প শুনেছি, কিভাবে ফসলের যত্ন নিতে হয় তা কিছুটা জানি। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খাটবো। এ যেন বিশ্বাসই করতে পারছি না গো, নদীর ধারে সবুজের মধ্যে এই সাদা ফুলকপির ক্ষেত দেখতে কি যে ভালো লাগছে। সব যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব কিছু সম্ভব হয়েছে আমাদের মেয়ের জন্য। সে যদি সেদিন সাহস করে এই বুদ্ধিটা না দিত, তবে হয়তো এখন আমরা অভাবের অন্ধকারে ডুবে থাকতাম। আমাদের মেয়েরাই আমাদের সংসার বাঁচিয়েছে। বাজারে আমাদের ফুলকপির নাম সবাই করছে। হিয়া বলল, এমন সুন্দর সাদা ফুলকপি কার না ভালো লাগবে। হ্যাঁ গো, আজকে হাটে সবাই আমার ফুলকপি খুঁজছিল, দামও ভালো পেয়েছি। প্রথম চালানি এত লাভ হয়েছে যে বিশ্বাস করতে পারছি না গো। লাভের কিছু অংশ দিয়ে আমি আবার দোকানের মালপত্র তুলব। ভাগ্যিস মেয়েরা বসে থাকেনি, ওদের পরিশ্রম আর বুদ্ধির জোরেই সংসারে আবার আলো ফিরে এসেছে। আর ব্যবসা তো এখন দুদিক থেকেই চলবে, দোকানের পুঁজিও আবার উঠে আসবে, আর ফুলকপির লাভ তো আছেই। আমি ভাবছি এবার থেকে আমি ফুলকপি প্রতি বছর লাগাবো। শীতকালে ফুলকপি আর গ্রীষ্মে অন্য কিছু। আর এবার আমি আর চুপ করে বসে থাকবো না, নিজের চোখেই সব দেখভাল করব। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তবে আমাদের সাবধানে থাকতে হবে, কেউ যেন আমাদের ক্ষতি করতে না পারে। এই নেও তোমার চা। জানো, রতনদার মেয়ে দুইটা খুব লক্ষ্মী, তারা তাদের বাবার পাশে দাঁড়িয়েছে। এত টাকা, মেয়ে দুইটা এই বয়স থেকেই কর্মঠ।
আবার সেই রতনের কথা, সারা দিন শুধু রতনের উন্নতি, তার লক্ষ্মী মেয়েদের গল্প। এই শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। ওদের গল্প না করলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? তারা তো সত্যিই কঠোর পরিশ্রম করছে, তুমি তো সারাদিন বসে বসে অন্যের নিন্দা করো। শুনলাম ওদের ফুলকপি নাকি হাটে সবচেয়ে ভালো দামে বিক্রি হচ্ছে। এই কদিনের মধ্যে ওরা নাকি নতুন করে দোকানও গোছাতে শুরু করেছে। শোনো, তোমাকে একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি ওর গুণগান আমার সামনে করবে না। আর একটা কথা শুনে রাখো, আমাকে ঠকিয়ে ও কোনো দিন উন্নতি করতে পারবে না। কিন্তু দাদা তোমায় ঠকায়নি, সে নিজের খাটুনি আর মেয়েদের বুদ্ধির চড়ে এগিয়ে যাচ্ছে। তুমি শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছ কেন? হিংসা বাদ দিয়ে নিজের কাজে মন দাও। খাটুনি সব মিথ্যে। আমার পাওনা থেকেই ও বড় হয়েছে, আর তুমিও এখন ওদের দলে ভিড়েছো, তাই না? দেখো, এই ফুলকপির চাষ ওর বেশি দিন সইবে না। যেখান থেকে ওর মুখে হাসি ফিরছে না, আমি সেই হাসির কারণটাই মুছে দেব। তুমি কি করতে চাইছো বলো তো? রতন দাদার ক্ষতি করতে যেও না, এর ফল কিন্তু ভালো হবে না। কারোর ক্ষতি করে কেউ বড় হয় না, বুঝলে? উপরওয়ালা সহ্য করবেন না। রতনকে মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওর ফুলকপির ক্ষেত যদি নষ্ট না করতে পারি, তাহলে আমার নাম বিপুল না। এই সময় তো আশেপাশে কেউ নেই, বিষ তো এখনই মিশিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ। কাজটা তাড়াতাড়ি সেরে ফেলিয়া। ওটা বিপুল কাকা না? এই সাত সকালে এখানে কি করছেন? ফুলকপির ক্ষেতের কাছে এত নিচু হয়ে কি করছেন উনি? যাই গিয়ে দেখি তো। কাকা, আপনি এটা কি করছেন? কি মেশাচ্ছেন জলের সাথে? কি আছে বোতলে? বৃষ্টি, তুই এত সকালে এখানে? মানে আমি তো নদী থেকে একটু জল নিতে এসেছি রে। জল নিতে এসেছেন? কিন্তু কাকা, জলের রং এমন কেন? আর এই বিষের বোতলটা আপনার হাতে কেন? আমি জানি আপনি কি করতে এসেছেন। আপনি আমাদের ফুলকপির ক্ষেত নষ্ট করতে এসেছেন, তাই না? তুই চুপ কর। এইসব কি বলছিস? আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি। ভুল দেখেছিস তুই। বাড়িয়া বাড়িয়া। না কাকা, আমি আপনাকে যেতে দেব না। আপনি আমাদের সর্বনাশ করতে এসেছেন। বাবা, মা, সবাই এইদিকে এসো। কাকা ফুলকপির ক্ষেতে বিষ মেশাচ্ছে। তুই নিজের ভাই হয়ে এ কাজটা কেমন করে করলি ভাই? আমি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুই এই কাজটা করতে পারলি? দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি গো। আমি তোমার উপর হিংসে করতাম, কারণ তুমি বাবার বেশিরভাগ সম্পত্তি পেয়েছিলে, তাই তোমার ক্ষতি করতে চেয়েছি। এমনকি তোমার দোকানের জিনিসপত্র আমি আর ভবেশ মিলে চুরি করেছি। ও, সেদিনের সর্বনাশটাও তাহলে তুই করেছিস? হ্যাঁ, তোর থেকে আমি এসব আশা করিনি ভাই। আমি তো তোকে নিজের ছেলের মতো দেখতাম, আমার কাছেও রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের হয়ে গেলি। কাকা, তুমি কি করে নিজের হাতে আমাদের খেতে বীজ দিতে আসছিলে? জানো এটা আমাদের কত কষ্টের ফসল? আমরা কত রাত জেগে এগুলোর যত্ন নিয়েছি। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। আমাকে ক্ষমা করো মা, আমি প্রতিজ্ঞা করছি তোদের এই ফুলকপির ক্ষেত দেখভাল আমি নিজের হাতে করব। আমি তোদের পাশে থেকে সারা জীবন এই পাপের প্রায়শ্চিত্ত করব। দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিও না দাদা। বিপুল, আমার মনে অনেক কষ্ট, তবে তোর অনুশোচনা দেখে মনে হচ্ছে তুই সত্যি বুঝতে পেরেছিস। আমি তোকে ক্ষমা করলাম। একবার না, দুবার ভুল করেছিস তুই, কিন্তু মনে রাখিস তৃতীয়বার যেন এমন কিছু না ঘটে। আজকে আমি বুঝলাম, পাপ তার বাপকেও ছাড়ে না, আর পরিশ্রম, সাহস এবং বুদ্ধির মাধ্যমে যে কোনো প্রতিকূলতাকে জয় করা যায়। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো দাদা। এইরকম আরো গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।